দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত যতটা উন্নয়ন হয়েছে সেই সক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সতর্ক বার্তা বলতে যদি আমি এইগুলি বুঝি যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সেটা সবসময় প্রযুক্তি নির্ভর হবে না। বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত মানুষ নির্ভর। আর ঢাকার দিকে তাকিয়ে থাকে, ঢাকাকে বলতে হবে, তারপর আমি কাজ করব। আমার স্কুল বন্ধ করার বিষয়টা ঢাকা যখন বলবে তখন হবে। বিকেন্দ্রীকরণের একটা জরুরি দরকার আছে। দেড় দশকের বেশি সময় আঘাত হেনেছে 16টি ঘূর্ণিঝড়। উন্নত প্রযুক্তি দিয়ে আবহাওয়ার পূর্বাভাস দিলেও পূর্ণ সক্ষমতার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। পুরো ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন। সঙ্গে আছি আমি মশিউর অনেক। দুইবার সে ডুববে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে, এটার সাথে আদার্স কস্ট আছে, তাদের নিজস্ব একটা খরচ আছে, জাহাজের একটা পার ডে একটা ড্যামেজ আছে। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ করতে হলে যে প্রসেসগুলি আছে সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি, যেটা আর্থিক ক্ষতি আমরা এখনো হয়তো ক্যালকুলেট করিনি। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। দীর্ঘ সময় স্থায়ী হওয়া ঘূর্ণিঝড় রিমালে শিডিউল বিপর্যয়ে চট্টগ্রাম বন্দরের শিপিং খাত। জাহাজে দৈনিক খরচ বাড়ছে 15 থেকে 20 হাজার ডলার। শিপিং ও বন্দর ড্যামারের চার্জে ক্ষতি কয়েকশো কোটি টাকা। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা প্রসঙ্গ। গেল 17 বছরে প্রায় 16টি ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সক্ষম হলেও সিডর 1991 কিংবা তারও আগে এ সক্ষমতা ছিল নগণ্য। উন্নত প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও পূর্ণ সক্ষমতার ক্ষেত্রে এখনও পিছিয়ে বাংলাদেশ। তাই ঘূর্ণিঝড়ের ধরনের সাথে ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তন জরুরি। এজন্য আবহাওয়ার পূর্বাভাস সহ পুরো ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 1970 সালে 224 কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড়ে 10 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় 5 লাখ মানুষ। আর 1991 সালের ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 1,38,000। এরপর বেশ কিছু দুর্যোগ এলেও 2007 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO। সে বছরই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোরে মারা যায় 10,000 মানুষ। আর দেড় দশক আগে ঘূর্ণিঝড় আয়লা ভারতের পশ্চিমবঙ্গ উপকূল হয়ে অতিক্রম করলেও দেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দিনের বেলায় আঘাত হানা আয়লায় প্রাণ গিয়েছিল 150-র মতো। 2007 সাল থেকে প্রায় 16টি ঘূর্ণিঝড়ে প্রাণ ও ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও সিডোর 1991 সালের ঘূর্ণিঝড় বা তারও আগে এই সক্ষমতা ছিল সামান্য। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতা জারি ও দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেই কি দায়িত্ব শেষ? এটি কি দুর্যোগ মোকাবিলার পূর্ণ সক্ষমতা? এখন যদি আমি বলি মংলাতে এত নম্বর, কিন্তু যে শরণখোলার মানুষ তো আর মংলার সাথে সে বুঝতে পারবে না। মানুষ যেন তার এলাকা, তার প্রতিবেশীর সাথে রিলেট করতে পারে, সিগন্যালিংটা হলে সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু যে সাইক্লোন শেল্টারটা আমরা বানিয়েছি, সেখানে একজন লোকের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা আছে। এখন 2 স্কোয়ার ফিট জায়গায় আপনি তাকে 48 ঘন্টা বা 36 ঘন্টা রাখবেন কীভাবে? প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, সেই কারণে এখন আমরা অনেক আগে জানতে পারি যে কখন হবে। আপনার কাছে যদি ডিভাইস না থাকে, আপনি কিভাবে দূরবর্তী যারা ট্রলারে আছে তাদের কাছে সংবাদ পৌঁছাবেন? সেটি তো এখনো ম্যানুয়ালি, এখনো মানুষের মাধ্যমে, এখনো মাইকিংয়ের মাধ্যমে পৌঁছাতে হবে। সতর্ক বার্তা বলতে যদি আমি এইগুলি বুঝি যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সেটা সবসময় প্রযুক্তি নির্ভর হবে না। বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত মানুষ নির্ভর। আর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 1960 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 40টি বড় ঘূর্ণিঝড় হয়েছে। এই তালিকার সর্বশেষ নাম রিমাল। প্রায় 400 কিলোমিটার বিস্তৃতির এই ঘূর্ণিঝড়টি 111 কিলোমিটার বেগে আঘাত এনে তাণ্ডব চালায় প্রায় 5 ঘন্টা। সিডোর, আয়লা, ফণী, মখা কিংবা রিমালের মতো দুর্যোগ দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে দুর্যোগের ধরন ও তীব্রতা। কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থাপনা কি যুগোপযোগী হচ্ছে? তাই আবহাওয়ার পূর্বাভাস সহ ঘূর্ণিঝড় ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের খুব কেন্দ্রীভূত ব্যবস্থাপনা,
ঢাকার দিকে তাকিয়ে থাকে, ঢাকাকে বলতে হবে তারপর আমি কাজ করব। এগুলো খুবই স্থানীয়ভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যবস্থা করে। এটা ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের একটা জরুরি দরকার আছে। আবহাওয়া বার্তাটাও বিকেন্দ্রীকরণ করা উচিত, ঢাকা থেকে না বলে খুলনার জন্য স্পেসিফিক কিছু ব্যবস্থাপনা থাকা উচিত। এই জায়গাগুলোকে আমাদেরকে মুক্ত করে দিতে হবে। অবশ্যই আরও শক্তিশালী স্টেশন এই দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে থাকা প্রয়োজন আছে, যেতে বিভিন্ন দুর্যোগ যখন হবে, পাহাড় ধস হবে, বাঁধ ভেঙে যাবে, সেগুলি তাৎক্ষণিকভাবে প্রকাশ করার জন্য বিকেন্দ্রীকরণ করে এই সাব অফিসও আমরা বলি, সেই প্রত্যেকটি উপকূলীয় অঞ্চলে এটা প্রয়োজন। 1970 ও 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সবার চোখে ভাসে একবিংশ শতাব্দীর প্রলয়ঙ্কারী সিডরের কথা। তবে সিডরের আগে যত দুর্যোগ, তাতে পূর্বাভাসের যতটা দুর্বলতা ছিল, তার চেয়েও বেশি ছিল প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ। তাই দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত যতটা উন্নয়ন হয়েছে, সেই সক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে চট্টগ্রামে ব্যাপক ক্ষতির মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। পুরো দুদিন জাহাজ শূন্য বন্দরের জেটি। উত্তাল সাগরে জেটিতে কোনো জাহাজ ভিড়তে না পারায় বেসরকারি কন্টেইনার ডিপোতে আটকে গেছে বিপুল পরিমাণ রপ্তানির চালান। এতে সিঙ্গাপুর ও কলম্বোতে কানেক্টিং মাদার ভেসেল মিস হওয়ার শঙ্কায় রপ্তানিকারকরা। শিডিউল বিপর্যয়ে পড়েছে পুরো শিপিং খাত। শিপিং ও বন্দরের ড্যামারেজ চার্জ সহ সবকিছু মিলে কয়েকশো কোটি টাকার ক্ষতি। এ অবস্থায় ঈদের আগে পণ্য ডেলিভারিতে জটের আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির প্রাণ ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন বন্দরের পণ্য খালাস ও ডেলিভারি সহ সব কাজ বন্ধ থাকে, তখন এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে 30 ঘন্টা পর সোমবার দুপুর থেকে সীমিত পরিসরে বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারি শুরু হয়। তবে ঘূর্ণিঝড়ে সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষতি এড়াতে জেটি ছাড়তে বাধ্য হওয়া 19টি জাহাজ এদিনও জেটিতে ভিড়তে পারেনি। ফলে পুরো দুদিন জাহাজ শূন্য ছিল জেটি। এ কারণে হয়নি কোনো পণ্য খালাস এবং রফতানি পণ্য শিপমেন্ট। যাদের ইম্পোর্ট কনসাইনমেন্ট ডেলিভারির প্ল্যান ছিল তারাও 2-3 দিন পিছিয়ে যাবে। আর যাদের এক্সপোর্ট প্ল্যান আছে তারা গাড়িগুলো আসলে ড্যামারেজ চার্জ আসবে। এবং এই 2-3 দিন হয়ে গেলে হয় কি, আমাদের মাদার ভেসেল সিঙ্গাপুর কলম্বোতে যদি আমরা কানেক্ট করতে না পারি ফিডার ভেসেল, সেক্ষেত্রে গুডসগুলোতে আমাদের ওই কাস্টমারদের একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। এবং টোটাল একটা ডিসরাপশন তো আছে, সারা দেশের অর্থনীতি এই সময়ের জন্য একটু স্থবির থাকে। এদিকে দুদিন পর মঙ্গলবার জেটিতে জাহাজ ভিড়ল, বার্থিং, পোর্ট ডিউজ সহ শিপিং এজেন্টদের অধিকাংশ চার্জ পুনরায় দিতে হয়েছে। সেই সঙ্গে অপারেটিং ব্যয় বাবদ প্রতিটি জাহাজের দৈনিক $15,000 থেকে $20,000 খরচ বাড়ছে। এছাড়া যথাসময়ে যাত্রা করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়েছে এসব জাহাজের খরচ বেড়ে যাচ্ছে, সেই সাথে আপনার কার্গোর কমিটমেন্টটাও সে রক্ষা করতে পারবে কতটুকু, সেটাও একটা ব্যাপার। আর সেম বাল্কের ক্ষেত্রে যেটা কস্ট বেড়ে যাবে, আপনার যে দুইবার সে ডুবে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে, এটার সাথে আদার্স কস্ট আছে, তাদের নিজস্ব একটা খরচ আছে, জাহাজের একটা পার ডে একটা ড্যামারেজ আছে। ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরাও। সিএনএফ এজেন্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত না থাকলেও পণ্য ডেলিভারি ও খালাসে বিলম্বের জন্য চার্জ মওকুফ নেই। ফ্রি টাইমে বা নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না নিলে কন্টেনার প্রতি দৈনিক পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হয় সর্বোচ্চ $150। এজেন্টও ড্যামারেজ মাফ করে না, বন্দরও মাফ করে না, আমদানিকারক তো ক্ষতিগ্রস্ত। দুর্যোগকারীর স্যার আসলে ওরকম আছে, নাই যে তা না, বাট সেই প্রসেসে গেলে তো এর সাথে আরও $1,000 যোগ হবে, যার জন্য কেউ যেতে চায় না। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ পেতে হলে যে প্রসেসগুলি আছে, সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। কন্টেনার জটের একটা সম্ভাবনা আছে, ডেলিভারি জট। তো সব মিলিয়ে আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি, যেটা আর্থিক ক্ষতি আমরা এখনো হয়তো ক্যালকুলেট করিনি, কিন্তু এটা এক ধরনের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।
সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে 49টি জাহাজ থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ। কাজ না থাকায় অলস বসে আছে প্রায় 1,500 লাইটারের জাহাজ। চট্টগ্রাম বন্দরে জমেছে প্রায় 39,000 ট্রেস কন্টেইনার। আবহাওয়া অনুকূল না হলে ঈদের আগে এই জট আরো বাড়বে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। হাজরা শিউলে, এখন চট্টগ্রাম। কক্সবাজারে পাহাড়ে প্রায় 3 লাখ মানুষের বসবাস। দিন দিন আরও বাড়ছে বসতির সংখ্যা, কিন্তু ভারী বর্ষণে এইসব পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পাহাড়ে বসবাসকারী কি পরিমাণ বাসিন্দা ঝুঁকিতে আছে, আর প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? কক্সবাজার জেলায় কিন্তু 3 লাখের বেশি মানুষের বসবাস রয়েছে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের চূড়ায়। তবে এর মধ্যে ঝুঁকিতে আছে কিন্তু লক্ষাধিক বাসিন্দা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে, আপনি যেটি বলছিলেন যে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এটি কিন্তু বর্ষা মৌসুম যখন আসে প্রতি বছর, তখনই কিন্তু আসলে এখানে প্রশাসনের তরফ থেকে নানা ধরনের উদ্যোগ দেখা যায়। বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য বলা হয়। তবে এর বাইরে কিন্তু সারা বছর প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু থাকে না। এখন পর্যন্ত কক্সবাজারে যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা রয়েছেন তাদের যে তালিকা তৈরির একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, এবং ঝুঁকিপূর্ণ কত সংখ্যক মানুষ আসলে ঝুঁকিতে বসবাস করছে সেই তালিকাটি করা হয়নি, এবং তাদেরকে যে নিরাপদ স্থানে পুনর্বাসনের কোনো ধরনের উদ্যোগও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। তবে কক্সবাজার জেলায় যারা বাসিন্দা রয়েছেন, আমরা এই মুহূর্তে কক্সবাজার শহরের যে জায়গাটিতে আছি, ঠিক এই জায়গাটির পেছনেই আসলে শহরের মহাজের পাড়া এলাকা, এরপর বৈদ্যগোনা, ঘোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর মানুষ পাহাড়ে বসবাস করছে, এবং অনেকেই কিন্তু পাহাড়ের একেবারে খাদে বসবাস করছে, পাহাড়ের চূড়ায় বসবাস করছে। তারা প্রতিদিন কিন্তু তাদের জীবনের যে ঝুঁকি সেটি নিয়ে কিন্তু বসবাস করছে, এবং যখনই আসলে ভারী বৃষ্টিপাত হয় এই ঝুঁকিটা বাড়ে। গত এক যুগের কথা যদি বলি আমরা, গত এক যুগে কিন্তু 3 শতাধিক মানুষের প্রাণহানি এখানে হয়েছে, এবং গত বছরও কিন্তু 4 জনের প্রাণহানি হয়েছে, এবং চলতি বছরেও কিন্তু বিভিন্ন জায়গায় বর্ষা মৌসুমের শুরুতে যখন বর্ষা মৌসুম শুরুর আগে যখন বৃষ্টিপাত হয়েছে তখনও কিন্তু প্রাণহানির ঘটনা এখানে ঘটেছে, এবং বারবার এই প্রাণহানির ঘটনা ঘটলেও বারবার যখন ভারী বৃষ্টিপাত হয় তখনই আসলে প্রশাসনের যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ে। এখন পর্যন্ত এখানে কক্সবাজার শহরেই কিন্তু 30 থেকে 40 হাজার মানুষ ঝুঁকিতে বসবাস করে। এখানে কলাতলির যে পাহাড়গুলো রয়েছে, বিশেষ করে হোটেল মোটেল জোন, একেবারে শহরের যে প্রাণকেন্দ্র হোটেল মোটেল জোন, সেখানকার পরিবেশে হোটেল মোটেল পেছনেও কিন্তু লাইট হাউস পাড়া যে এলাকা আছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ আছে ঝুঁকিতে, এবং যখনই আসলে ভারী বর্ষণ হয়, গতকাল রাত থেকেও আসলে প্রচুর ভারী বর্ষণ হয়েছে। এখন ভোর থেকে বৃষ্টিপাতের যে বিষয় সেটি কিন্তু কম বৃষ্টিপাত হয়েছে, তবে যে কোনো সময় আকাশ এখনো মেঘলা রয়েছে, যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। গতকাল রাত 9টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে বার্তা সেটি হচ্ছে 93 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে, এবং এরপর রাত থেকে সকাল পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিসংখ্যান না পেলেও এখন কিন্তু আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন রয়েছে, আবারও বৃষ্টিপাত হতে পারে, এবং সেটি কিন্তু ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনেক এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, জানাচ্ছিলেন পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের সংখ্যা এবং প্রশাসনের নেওয়া সর্বশেষ প্রভাবের খবর। এদিকে ঘূর্ণিঝড় রিমালে প্রভাব পড়েছে বগুড়াতেও। বৃষ্টি ও বাতাসের কারণে জেলার পাইকারি বাজারে কমেছে সবজির সরবরাহ। এ নিয়ে আরও জানাতে মহাস্থান পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, সরবরাহ কমের কারণে দামে কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে?
হ্যাঁ অনেক। আপনাকে বলে রাখি যে রিমালের যে তাণ্ডব হয়ে গেছে উপকূলীয় অঞ্চল, সে অঞ্চল থেকে এরকম তাণ্ডব না হলেও কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে অবধি এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টিটা ছিল। আর এই বৃষ্টি থাকার কারণে গতকালের যে এখানে সরবরাহ ছিল সবজির, সে সরবরাহ বেশ ভালো থাকার পরেও এখানে ক্রেতা না থাকার কারণে কিন্তু সবজিগুলো বিক্রি হয়নি এবং অধিকাংশ সবজি কিন্তু এখানে রেখে গেছেন যারা গৃহস্থ, তারা কিন্তু রেখে গেছেন। এবং দাম যদি বলি, একেবারে দামটা কম ছিল। কালকে সবজি যেটি বিক্রি হয়েছে 6-7 টাকা করে কেজি, ঢেঁড়স যেটা ভেন্ডি বলে ঢেঁড়স, তারপরে পটলটা একটু বেশি দামে 17 টাকা কেজি দরে বিক্রি হয়েছে পটল। এছাড়া ঝিঙ্গা বিক্রি হয়েছে 7.5 টাকা কেজি দরে এবং যে মিষ্টি কুমড়ো সেটি বিক্রি হয়েছে 10 টাকা কেজি দরে। আর আজকে এখন পর্যন্ত কিন্তু এই যে মহাস্থান যে পাইকারি সবজি বাজার, সে সবজি বাজারে তেমন কোনো সবজি এখন পর্যন্ত এখানকার চাষিরা নিয়ে আসেন নাই। ফলে গতকালে যে সবজিগুলো রেখে গেছিলেন কৃষকরা, সেই সবজিগুলো বিক্রি হচ্ছে, তবে দামটা কিন্তু একেবারে কম। আর এই বৃষ্টির কারণে এই এলাকায় কৃষকরা যেটি বলছেন যে পানি জমার কারণে কিন্তু সবজির যে ক্ষেতগুলো রয়েছে সে ক্ষেতগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যদি 1-2 দিন বৃষ্টি থাকে তাহলে ক্ষেতগুলো অনেক সবজি নষ্ট হবে, তখন কিন্তু দামটা আরও বাড়তে পারে। এখানে দাম যেটি ঠিক রয়েছে সেটি হলো কাঁচামরিচ। কাঁচামরিচের দাম গতকাল বিক্রি হয়েছে 120 থেকে 25 টাকা, আজকেও কিন্তু সেই দামে কিন্তু কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে 45 থেকে 55-60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো, বিশেষ করে এখানে গ্রীষ্মকালীন কিছু কফি আসছে, এখানে ঝিঙ্গা আসছে, পটল, লাউ, সবগুলোর দামই কিন্তু 10 থেকে 15 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই পাইকারি হাটটিতে। আর এখানে পাইকার না আসার কারণ যেটি বলা হচ্ছে সেটি হলো যে আবহাওয়া, সে আবহাওয়ার কারণে দূর দূরান্ত থেকে এখানে পাইকার যারা তারা কিনতে আসেন, বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে সবজিগুলো কিনেন, পাইকারিভাবে কিনেন এবং অন্যান্য জায়গায় কিন্তু বিক্রি করেন। সেক্ষেত্রে এখানে পাইকার এবং যারা ক্রেতারা বেশি যারা কিনেন, সে ক্রেতারা কিন্তু একেবারে কম। আজকেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্রেতারা নাই বললে চলে এবং সবজির বাজারে যে সবজি থাকার কথা সে সবজি কিন্তু একেবারে কম। এই কারণেই যে আজকে বাজারটা কেমন হবে সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ নতুনভাবে যে সবজি আসার কথা সে সবজিটা এখন আসেনি। তবে দামটি কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা এবং পাইকাররা যেটি বলছেন, আজকে কিন্তু অনেক জায়গার থেকে পাইকাররা আসেননি। এইভাবে কিন্তু সবজির দাম বেশ কম এবং সরবরাহটা কম। এ ছিল অনেক আমার কাছে বগুড়ার যে মহাস্থান পাইকারি বাজার, সেখান থেকে সবজির দরদামের সর্বশেষ তথ্য। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান, জানাচ্ছিলেন সেখানকার পাইকারি বাজারের সর্বশেষ দরদাম। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। দীর্ঘ সময় প্রভাব ফেলে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া। আর এ কারণেই পাইকার সংকটে ঢাকার কাঁচা পণ্যের আড়তগুলো। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন পণ্যের সরবরাহে কমতি নেই, তবে ঘূর্ণিঝড়ের আগের কেনা পণ্যগুলোই অবিক্রিত রয়ে গেছে। এদিকে বিভিন্ন বাজার ও সড়কে জলাবদ্ধতায় তৈরি হয়েছে ক্রেতা সংকট। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। দেশের উপকূলে আঘাত হানার 2 দিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। রোববার রাত থেকেই রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি, কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। এর সাথে যোগ হয়েছে বিভিন্ন সড়কের জলাবদ্ধতা ও ঝড়ে গাছ ভেঙে পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা। এতে শহুরে অফিসগামী ও প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, তেমনি ভোগান্তিতে পড়তে হয়েছে দূরের গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছাড়তে চাওয়া বাস যাত্রীদের। আমরা প্রায় বিগত 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, বাট এখনো মনে করেন যে আমাদের যে গন্তব্যস্থল সেই জায়গার বাসটা এখন আমাদের কাছে মিলে নাই। রাস্তায় অনেক গাড়ি অনেক কম চলছে, প্রায় 2 ঘন্টা ধরে এখানে বাস স্ট্যান্ডে দাঁড়া হয়েছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া খুব কম চলছে। অ্যাকচুয়ালি আমি তো মালয়েশিয়া থেকে আইসি, নামছি 9টার ফ্লাইটে, আসার পরে এয়ারপোর্ট থেকেই তো গাবতলী আসলাম। আসে তো ভোগান্তিতে পড়ছি, গাড়ি পাচ্ছি না। মানে যে গাড়ি আসার কথা 1টার সময়, এখন মোটামুটি 2টা বাজে,
এখনো গাড়ি পাচ্ছি না। এভাবে বৃষ্টি নামলে তো যাত্রীরাও যেরকম বাসার থেকে বের হতে তাদেরও কষ্ট হচ্ছে, আর দ্বিতীয়ত যাত্রীর অভাবেও আমরা অনেক গাড়ি ছাড়তে পারি নাই, আর গাড়ি থাকলেও অনেক কম ছিল। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা পণ্যের আড়ত কাউরান বাজারেও। প্রচণ্ড বৃষ্টি আর দমকা হওয়ার কারণে এখানকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত। প্রাকৃতিক দুর্যোগের তোয়াক্কা না করেই দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখানকার শ্রমিকরা। তবে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বৃষ্টি আর সড়কের নানা অসুবিধার কারণে আড়তগুলোতে সরবরাহ কমার পাশাপাশি কমেছে পণ্য কিনতে আসা পাইকারি ক্রেতাদের সংখ্যাও। গত রাতে যেটা বিক্রি করছি ওটি আজকে বেটারা বিক্রি করতে পারে নাই, যার যার মাল নিয়ে স্টক করে বসে আছে। এটা বিক্রি করে না, পরবর্তীতে আবার মাল কিনা নিব, ওইটা নিচে ওইটা না বিক্রি করে বেটারা পুঁজি পাইব কই, আর বিক্রি করবো কার কাছে? কোনো লোকজন তো বাজার আস নাই। এই সন্ধ্যাকালে একটা ভদ্রলোক মানে মাত্র 2 পিস লাউ কিনা নিচে নিজের বাসার খাওয়ার জন্য। বাজার খারাপ, মাল আনছি, কাস্টমার নাই, কোনো দামই নিতেছে না বাগুন। নামগর বাগুন দানছি, চালানো যাবো না বাড়িতে, প্রচুর তেল আছে, অর্ধেক গাড়ি ভাড়া টেয়া উঠবো না। বাজার পরিবেশ খুব খারাপ, গরমে বৃষ্টি, মাল যে দামে মাল কিনছে মানে ওর থেকে বেচানো নাই, মাল গাড়িতে কোনো বেচার নাই, কোনো পাইকার নাই, পাইকার পত্র নাই, একদিন বেচার খুব খারাপ। বিক্রি করতে পারতেছে না, বৃষ্টির জন্য মানুষও আসতে পারতেছে না, বাজার নিতে পারতেছে না, কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। সংশ্লিষ্টদের আশঙ্কা ঘূর্ণিঝড়ের প্রভাবে কাঁচা পণ্য সরবরাহ ব্যাহত হতে থাকলে তার প্রভাব পড়তে পারে ক্রেতার পকেটেও। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারী পুরুষ সকলেই, কিন্তু এখনও মাসিক বা ঋতুস্রাব শব্দটি শুনলে অস্বস্তি বোধ করেন বেশিরভাগ নারী। সেই সাথে মাসিক নিয়ে সমাজে পুরুষের টিপ্পণিতেও রয়েছে। প্রাকৃতিক এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা অথবা জনসচেতনতা তৈরি না হওয়ায় নিজের স্বাস্থ্যকেই ঝুঁকিতে ফেলছেন অনেক নারী। বিশ্লেষকরা বলছেন, কর্মপরিবেশ থেকে শুরু করে শিক্ষাঙ্গন কোথাওই এখনও তৈরি হয়নি নারীর পাশে থাকার মতো পরিবেশ। মাসিক স্বাস্থ্যবিধি দিবসে এ নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। ঘরে বাইরে নারীদের ছুটতে হচ্ছে প্রতিনিয়ত। প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে থাকা তো চলবেই না, বরং এগিয়ে যাওয়া চাই। কারো পরিবারের দায়িত্ব, কারো কাঁধে পড়াশোনার চাপ, কারো বা অফিসের কাজ, সব সামলেই পথ চলা। কিন্তু এই স্বাভাবিক পথ চলাটাই নারীদের জন্য কতটা কঠিন হয়ে ওঠে মাসিক ঋতুস্রাবের সময়। আমার কাছে মনে হয়েছে পিরিয়ডের সময়টাকে একটু আলাদাভাবে যে দেখা উচিত, এটা আসলে অধিকাংশ মানুষই চিন্তা করতে পারে না। একটা অবস্ট্যাকলস আছে, ওইটার মধ্যেও আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে। আমাদের এখানে ম্যান পাওয়ার কিন্তু একটা প্যাক্ট ম্যান পাওয়ার থাকে, যে আমার পরিবর্তে আরেকজন মানুষ কাজ করবে। এই ধরনের পরিবেশটা এখনো নেই। বেসরকারি চাকুরিজীবী আঞ্জুমানারা দৈনিক 8 ঘন্টা অফিস সহ বিভিন্ন কাজে বাসার বাইরে তাকে থাকতে হয় গড়ে 10 থেকে 12 ঘন্টা। কিন্তু প্রতি মাসেই পিরিয়ড বা মাসিক ঋতুস্রাবের সময়টায় শারীরিক অথবা মানসিক জটিলতায় তার দায়িত্বগুলো রূপ নেয় এক বোঝায়। কাউকে যেন তিনি বুঝতে পারেন না, কেউ যেন তাকেও চিনতে পারেন না। সহ্য করতে করতে এতটাই বেশি নরমাল করে ফেলার চেষ্টা করে এসেছে যে যার কারণে এখন আসলে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে হয়তো বা কাজটা করতে পারছি না, একটু রেস্ট নিতে চাচ্ছি, তখন আশেপাশে মানুষ আসলে আমার একটু জাজমেন্টাল দৃষ্টিতে দেখছে, হয়তো ভাবছে যে আমি হয়তো একটু বেশি অ্যাটেনশন চাচ্ছি, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। এই চিত্র শুধু আরজুমানের একার নয়, ঘরে বাইরে থাকা প্রতিটি নারীর। কিন্তু পিরিয়ডের সময় নারীর পাশে থাকার মতো পরিবেশ কি আদৌ তৈরি করা গেছে? প্রথম 1 দিন 2 দিন আমাদের কিন্তু একটা রেস্ট প্রয়োজন হয়। এই ক্ষেত্রে কিন্তু আমি এই যে ভার্সিটিতে পড়ি, আমার কিন্তু কোথাও বলার জায়গা নাই যে আমার রেস্ট প্রয়োজন বা আমার আসলে শরীরটা ভালো লাগছে না। অথচ অন্য যখন কোনো অসুখ হয় তখন কিন্তু আমরা আমাদের টিচারদেরকে মেইল করে জানাতে পারি যে আমার সিক লিভ প্রয়োজন। ন্যাচারাল যেই ব্যাপারগুলো, এগুলোও সবাই মানে ন্যাচারালভাবেই দেখবে, খুব আধুনিকভাবেই দেখবে। কিন্তু আমি যতটা দেখি, আমি একজন মেয়ে হিসেবে, যে আমাদের যখন পিরিয়ড হয়
তখন আমরা যে একটা স্যানিটারি ন্যাপকিন কিনতে যাব, আমরা মেয়েরা সেই সাহসটা পাই না। রেগুলার যখন মেয়েরা পাবলিক ওয়াশরুম ইউজ করতে চায়, তার যে অপরিচ্ছন্ন যে পরিবেশটা, এটা তো মেয়েদের জন্য আরও বেশি আনহাইজেনিক হয়ে যায়। সেখানে তারা ওই পিরিয়ড সময়টাই যে ওয়াশরুম ইউজ করবে, তাদের জন্য সেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়। আই থিঙ্ক দ্য প্রবলেম ইজ উইদিন আওয়ারসেলফ। আমরা ভিতর থেকে এখনো পর্যন্ত ওই পর্যন্ত ওপেন না যে আমরাই বলবো। এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের ঘর থেকে, ঠিক আছে, আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে। মাসিক বা পিরিয়ড আমাদের সমাজে এমন একটি ট্যাবু যে এ বিষয়ে যখন প্রতিবেদন তৈরি করছি তখন পিরিয়ডের জটিলতা নিয়ে কথা বলার জন্য ক্যামেরার সামনে অনেক নারী রাজি হননি, তবে শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন কেউ কেউ। এই ট্যাবুর আরেকটি উদাহরণ যদি দিয়ে বলি, এক গবেষণা দেখা গেছে দেশের অধিকাংশ নারী নিজের স্যানিটারি ন্যাপকিন নিজে কেনেন না শুধুমাত্র লোকলজ্জার ভয়ে। অর্থাৎ আমি যদি ফার্মেসিতে এসে স্যানিটারি ন্যাপকিন চাই, তখন বিক্রেতা কি ভাববেন, অথবা আমার পাশে যেই পুরুষ ক্রেতাটি দাঁড়িয়ে থাকবেন তিনি বা আমার দিকে কিভাবে তাকাবেন। কিন্তু অন্য যে কোনো অসুখে ওষুধ কিনতে আমরা কি ঠিক এতটাই ভাবি? উত্তর যদি নাই হয়, তবে প্রশ্ন স্যানিটারি ন্যাপকিনের বেলায় এত সংকোচ কেন? শুধু স্যানিটারি ন্যাপকিন কেনার ক্ষেত্রেই নয়, পিরিয়ড চলাকালীন অনেক কুসংস্কারে এখনো বিশ্বাস করেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ প্রতিবেদনে দেখা যায়, সচেতনতার অভাবে দেশের ৭১% প্রাপ্তবয়স্ক নারী এখনও পিরিয়ডের সময় ডিসপোজেবল প্যাড ব্যবহার করেন না। প্যাডের পরিবর্তে পুরনো আর অপরিষ্কার কাপড় ব্যবহারে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন অনেকে। জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৫০% কিশোরী স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করে। নিজের অজান্তেই তারা শরীরের ভেতরে বয়ে বেড়ান বিভিন্ন জটিল রোগ। মেনস্ট্রুয়েশনটাকে লাইফের একটা খুবই কষ্টকর অধ্যায় হিসেবে দেখেন, এবং সেই জন্যেই সেই যে মানসিকভাবে তিনি সেই কষ্টটা নেন, সেটার থেকেই কিন্তু শারীরিক কষ্টটা কিন্তু প্রকট হয়ে ওঠে। তখন তারা অনেক ডিসমেনোরিয়া বলি, যাকে আমরা, অনেক ব্যথা হয় মাসিকের, এবং সেটা সময় উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। ন্যাপকিন ইউজ করলেও যেটা বলছিলেন যে সবাই রুলসটা জানে না, অর্থাৎ এই ন্যাপকিনটাও আমাদের ৬ ঘন্টা পর পর পাল্টাতে হবে, বাইরে গেলেও সেটাকে মেনটেন করতে হবে। এই জিনিসটা আমাদের মেয়েরা মাথায় নিতেই চায় না। তবে গ্রাম কিংবা শহরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার ক্ষেত্রে এর মূল্য হাতের নাগালে না থাকা একটি বড় কারণ বলে মনে করেন সামাজিক উন্নয়ন কর্মীরা। এছাড়াও তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে যদি দৃষ্টিকোণ পরিবর্তন না করা যায়, পিরিয়ড নিয়ে নারীদের এই সংকোচ ভাঙবে না। স্যানিটারি ন্যাপকিনের প্রাইসটাও বেশি। এটা মূলত আমরা যদি 1 মাসেরটা কিনতে যাই, আমাকে 100 টাকার উপরে গুনতে হবে। এটা আসলে যারা নিম্ন আয়ের লোকজন তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে যায়। সামাজিক প্রতিবন্ধকতা বলা যায়, লজ্জার বিষয়টা, এইগুলো আমাদের ওভারকাম করতে হবে। আমার ঘরে যদি পুরুষ মানুষ না থাকে, তাহলে কি আমি ন্যাপকিন কিনবো না? অবশ্যই আমাকে এই ব্যাপারে সচেতন হইতে হবে। দেশের ৩৬% কিশোরী পিরিয়ড না হওয়া পর্যন্ত এ সম্পর্কে জানেন না, অর্থাৎ পরিবার থেকে তাদের দেয়া হয় না কোনো সুস্পষ্ট ধারণা। কিন্তু কিশোরীকাল থেকেই এই অস্বস্তি এবং অজ্ঞতা ভেঙে যত্ন নিতে হবে মাসিক স্বাস্থ্যবিধির। তানজিলা খান মিম, এখন, ঢাকা। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় মরে সাদা হয়ে যাচ্ছে সমুদ্রে থাকা নানা রঙের প্রবাল প্রাচীর। এতে আবাসস্থল হারিয়ে অন্যত্র চলে যাচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণী, যার কারণে হুমকিতে পড়ছে সমুদ্র থেকে মৎস্য সম্পদ আহরণ করা মানুষের জীবন জীবিকায়। ইতোমধ্যে থাইল্যান্ডের চান্থাবুরি প্রদেশের মৎস্যজীবীদের আয়ে লেগেছে ভাটার টান। আর এভাবে চলতে থাকলে সামুদ্রিক খাদ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সমুদ্রের নিচে যেন এক বিস্ময়কর জগৎ, যেখানে সৌন্দর্যের পাশাপাশি জলজ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে হরেক রঙের বৈচিত্র্যময় প্রবাল প্রাচীর, যা সামুদ্রিক জীব থেকে শুরু করে লাখো মানুষের খাদ্য ও জীবিকার উৎস। এমনকি সমুদ্রের দুর্যোগপূর্ণ ঢেউ এবং বন্যার ক্ষতি থেকে উপকূলকে রক্ষায় বড় ভূমিকা রাখে এই প্রবাল প্রাচীর। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এই উপাদানটি আজ বিপন্ন। অতিরিক্ত তাপমাত্রায় ধীরে ধীরে প্রাণ হারিয়ে সাদা হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্রে থাকা হরেক রঙের প্রবাল প্রাচীর, যা থেকে রেহাই পায়নি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত চান্থাবুরি প্রদেশের সমুদ্রে থাকা প্রবালগুলো।ปัจจัยที่ทำให้เกิดการฟอกขาวเนี่ยคือการเพิ่มขึ้นของ
ของอุณหภูมิน้ำทะเลค่ะซึ่งเมื่อกี้ที่ลงน้ำไปก็จะรู้สึกทันทีที่ลงน้ำเลยว่าน้ำอุ่นมากซึ่งถ้าเช็คจากไดคอมแล้วเนี่ยব্যাংককের বাজারে বেশিরভাগ সামুদ্রিক খাদ্যপণ্যের যোগান দেয় চান্থাবুরি প্রদেশের মৎস্যজীবীরা। এছাড়া ভিয়েতনাম ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোতেও মৎস্যপণ্য রপ্তানিতে বড় ভূমিকা রেখে আসছে এখানকার জেলেরা, যার কারণে থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত সামুদ্রিক খাদ্যপণ্যের উৎস হিসেবে ধরা হয় এই প্রদেশটিকে। অথচ গত ৫ বছর ধরে উদ্বেগজনক হারে প্রবাল প্রাচীর ধ্বংস হতে থাকায় ঝুঁকিতে পড়েছে এখানকার মৎস্যজীবীদের জীবন জীবিকা। ৫৪ বছর বয়সী এক জেলে বলছেন, অতি তাপমাত্রার কারণে কার্যক্ষমতা হারানোয় প্রবাল প্রাচীর কেন্দ্রিক মাছ ও অন্যান্য জলজ প্রাণী এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে, যার ফলে আয়ে লেগেছে ভাটার টান। เวลาออกหาปลาตอนกลางคืนตกหมึกตกปลาไกลๆอย่างเงี้ยมันก็หากินง่ายสบายคืนเราไปอย่างน้อยเราก็ต้องมีแล้วเช้ากลับออกมาเข้ามาถึงฝั่งก็ต้องมี 2,000-3,000 এভাবে চলতে থাকলে একসময় সামুদ্রিক মৎস্যজাত পণ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা, যার কারণে বিশ্বে অস্থিতিশীল হয়ে উঠতে পারে সামুদ্রিক খাদ্যপণ্যের বাজার। มันเป็นเรื่องความมั่นคงอาหารนะครับแต่ขณะเดียวกันผมว่า มันเป็นความมั่นคงของการประกอบอาชีพด้วยนะครับเพราะถ้าทรัพยากรมันหาได้ยากขึ้นต้นทุนที่ลงไปสูงขึ้น থাইল্যান্ড উপসাগরের 50% এবং আন্দামান সাগরের 30% প্রবাল পুরোপুরি নষ্টর পথে। এসবের জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাব ছাড়াও সমুদ্রে ভ্রমণে আসা পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক পণ্য ও ময়লাকেও অন্যতম কারণ হিসেবে দেখছে থাই কর্তৃপক্ষ। তাই মানবসৃষ্ট সামুদ্রিক পরিবেশের বিপর্যয় ঠেকাতে চলতি মাসে 12টি সামুদ্রিক উদ্যান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর আবারও স্কুল শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে সামরিক প্রশিক্ষণের নানা বিষয়। অস্ত্র চালনা, সমরাস্ত্র বহন, আত্মরক্ষা সহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল শিখছে শিক্ষার্থীরা। এই অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা হারিয়ে ফেলবে বলছেন বিশ্লেষকরা। আর সামরিক কর্মকর্তারা বলছেন এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আজীবন কাজে লাগবে। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। খুদে খুদে শিক্ষার্থীদের হাতে পিস্তল, ক্লাস চলছে ঠিকই, তবে তা ক্লাসরুমে নয়, ফায়ারিং স্কোয়াডে। রাশিয়া প্রজাতন্ত্রের ওসেশিয়া অ্যালাইনার ভ্লাডিকভাস অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের ছোটখাটো আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন অঞ্চলটির সেনা সদস্যরা। পাশাপাশি শেখানো হচ্ছে সেনাবাহিনীতে কাজ করার সহজ পাঠ। Уже будет опыт стрелять с пистолета, с автомата. По жизни будет легче, уже подготовлен. Физически 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত প্রজাতন্ত্রের স্কুলগুলোর কারিকুলামে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে অস্ত্র চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ইউনিয়ন ভেঙে গেলে পাঠ্যক্রম থেকে প্রশিক্ষণের অংশটি বাদ দেয়া হয়। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া সংঘাত শুরুর পর আবারও স্কুলের পাঠ্যক্রমে যোগ করা হয়েছে সামরিক প্রশিক্ষণ। 2022 সালে স্কুলের পাঠ্যক্রমে সামরিক প্রশিক্ষণের বিষয়টি আবারও অন্তর্ভুক্ত করার পরপরই সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে রুশ শিক্ষা মন্ত্রণালয়। একটি সমাজকে সামরিকীকরণ করলে ভবিষ্যৎ প্রজন্ম উদ্ভাবনী চিন্তাভাবনা থেকে দূরে সরে যাবে এমন আশঙ্কা তাদের। তবে সামরিক কর্মকর্তারা বলছেন এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আরও বেশি সংঘবদ্ধ করবে। обстановки, а второе это все-таки коллективизм, да? То есть работать, жить. Мы разработали свою систему подготовки для школьников. Она включает в себя физическую, медицинскую и огневую подготовку. রাইফেলে কার্তুজ ভরা ভারী সমরাস্ত্র বহন করার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার নানা দিকও শিক্ষার্থীদের হাতে কলমে শেখাচ্ছেন প্রশিক্ষকরা। সেনা সদস্যদের প্রাথমিকভাবে যেসব প্রশিক্ষণ নিতে হয় তা ভালোভাবে আয়ত্ত করতে পারলে আজীবন কাজে আসবে, এমনটাই দাবি প্রশিক্ষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে সীমিত বাংলাদেশের শ্রমবাজার। বিদেশে পাঠানো কর্মীদের 97% কাজ করছে মাত্র 10টি দেশে। এ কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় বৈদেশিক কর্মসংস্থান নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। 1976 সাল থেকে বিদেশে কর্মী পাঠাতে শুরু করে বাংলাদেশ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য বলছে, গত 48 বছরে প্রবাসে কাজ নিয়ে গেছে 1,60,00,000-এরও বেশি কর্মী। সবশেষ 5 বছরের পরিসংখ্যান অনুসারে দেশ ছেড়ে যাওয়া প্রায় 55% কর্মীর ঠিকানা হয়েছে সৌদি আরবে, যা মোট বৈদেশিক কর্মসংস্থানের 35%। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের 3 দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফর শেষে গেল রোববার কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। সভায় কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা ও সংকট নিয়ে খোলামেলা আলাপ করেন। স্কিল ওয়ার্কার পাঠালে কাতারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে এবং ভালো রেমিটেন্স আমরা বাংলাদেশে প্রেরণ করতে পারবো। আমরা আশাবাদ ব্যক্ত করব যে উনি প্রবাসী বাঙালিদের জন্য উনি কাজ করে যাবেন। উনিও একজন প্রবাসী ছিলেন। বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকের ডলার এবং টাকার যে ইন্টারেস্ট রেট আছে এটা অন্য কোথাও নাই। তাই আপনারা বন্ডের চিন্তা বাদ দিয়ে 1 কোটি টাকার কথা চিন্তা বাদ দিয়ে আপনারা এখানে যত ইচ্ছা এত আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ শ্রমিকের চাহিদা থাকলেও বাংলাদেশ সেই অনুপাতে কর্মী পাঠাতে পারছে না। এখন এটা ঠিক যে আপনার অন্য দেশের তুলনায় আমরা হয়তো একটু দ্বিধাগ্রস্ত আছি, একটু পিছিয়ে থাকতেই পারি মানে কাতার বা দুবাইয়ের তুলনায়, বাট সময়টা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। কাতার অনেক অ্যাডভান্স, সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় স্কিল মাইগ্রেন্ট বা স্কিল লেবার দিতে পারি না। জনশক্তি রপ্তানির জন্য মধ্যপ্রাচ্য সবচেয়ে উর্বর ভূমি বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। স্কিল ওয়ার্কার, ট্রেনিং প্রাপ্ত ওয়ার্কাররা যাতে আমরা পাঠাইতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাচ্ছি। আমাদের এমবেসিগুলো কাজ করে, যেমন আজকে মাননীয় হাই কমিশনার যেটা করলেন সেটাই আমাদের মূল কাজ। কর্মসংস্থান বৃদ্ধি করা, কর্মসংস্থানে কর্মীদের সহজভাবে কাজে যোগদান করানোর ব্যবস্থা করা, তাদের দেখাশোনা করা, তাদের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করা, সেটাই দিকে আমাদের দায়িত্ব। দেশের রেমিটেন্স আয়ের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের হাত ধরে। প্রবাসী ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারকে আরো গতিশীল করবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যে 4 শিশুসহ অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস সহ বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় 5 লাখ বাসিন্দা। আর এদিকে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। বিশেষ করে মধ্য ইউএসের বেশ কিছু প্রধান সড়কে গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভারী বৃষ্টিপাতে সৃষ্টি বন্যায় বিপর্যস্ত আর্মেনিয়া এবং জর্জিয়া। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 1 জুন একটি সম্ভাব্য হারিকেনের তাণ্ডব মোকাবিলায় প্রস্তুত হচ্ছিল যুক্তরাষ্ট্র। এর মাঝেই রোববার ওকলাহোমা সীমান্তের কাছে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে, যার ধাক্কা লাগে টেক্সাস, আরকানসাস ও কেন্টাকিতেও। লণ্ডভণ্ড হয়ে যায় এসব এলাকার বহু বাড়িঘর। এতে হতাহতের শিকার হয়েছেন বহু বাসিন্দা। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন পূর্বাভাস থাকায় দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল এলাকার অন্তত 110 মিলিয়ন বাসিন্দাকে জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। টেক্সাস, কেন্টাকির পর আগামী কয়েকদিনে ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও ওয়াশিংটন ডিসিতে একাধিক টর্নেডো আঘাত হানতে পারে এমন আশঙ্কা আবহাওয়া বিশেষজ্ঞদের। এছাড়া পর্যটনের জন্য জনপ্রিয় নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও অ্যাটলান্টার মতো অঙ্গরাজ্যে ফ্লাইট বিলম্বের আশঙ্কা থাকায় যাত্রীদের আগাম সতর্ক করেছে বিমান পরিষেবা প্রতিষ্ঠানগুলো। ভয়াবহ ঝড়ের আঘাতে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, উপড়ে পড়েছে গাছপালা। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে স্থবিরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 লাখেরও বেশি বাসিন্দা। রাজ্যগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1.5 লাখ বাসিন্দা। নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে অনেককে। We got a phone call that we had family that was here
And so I got here as fast as I could, and by the time I got here, they had already been taken off. They had some friends come pick them up. পরিস্থিতি স্বাভাবিক করতে এসব এলাকার লণ্ডভণ্ড বাড়িঘর ও রাস্তায় পড়ে থাকা গাছপালা সরানোর কাজে যুক্ত হয়েছেন জরুরি বিভাগের সদস্যরা। এছাড়া ঝড়ের আঘাতে পরিণত ধ্বংসস্তূপের নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতেও কাজ করছেন জরুরি বিদ্যুৎ সরবরাহ সেবায় নিয়োজিত কর্মীরা। There's about 38,000 people still without power right now. Encore is the major power provider to most of those folks, and they're working around the clock as we speak right now to try to get them back online. ঝড়ের গতি আর না থাকলেও এখনও দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের শতাধিক কাউন্টি। তীব্র বাতাস ও শিলাবৃষ্টির আভাস থাকায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোয় জরুরি অবস্থা জারি রেখেছে কর্তৃপক্ষ। এর আগে চলতি মাসের 7 তারিখেও টর্নেডোর আঘাতে বিপর্যয়ের সাক্ষী হয়েছিল ওকলাহোমা রাজ্য। এদিকে আর্মেনিয়া ও জর্জিয়ায় ভারী বৃষ্টিপাতে নদীর তীর ভেঙে লোকালয়ে পানি ঢোকার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাণও গেছে মানুষের। পানিতে ডুবে রাস্তাঘাটগুলো নদীতে পরিণত হওয়ায় এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে উত্তরের বিপজ্জনক এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া কর্তৃপক্ষ। পানিবন্দীদের উদ্ধারে নেমেছে জর্জিয়ার উদ্ধারকর্মীরাও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে অতিবৃষ্টিতে পাপুয়া নিউগিনিতে ব্যাপক ভূমিধসে প্রাণহানি 2000 ছাড়িয়েছে। মাটির নিচে চাপা পড়েছে কয়েকশো ঘরবাড়ি। গত 3 দিনে উদ্ধার করা হয়েছে মাত্র 8 থেকে 10 জনের মরদেহ। আবারও ভূমিধসের সংখ্যায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। রাজধানী পোর্ট মরসবি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এঙ্গা প্রদেশে ভয়াবহ ভূমিধসে চাপা পড়েছে 6টির বেশি গ্রাম। সম্প্রতি জাতিগত সংঘাতে বাস্তুচ্যুত হয়ে এই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেয় অনেক মানুষ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে শুক্রবার রাতে ধসে পড়ে পাহাড়ের বড় একটি অংশ। ঘুমের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে শত শত গ্রামবাসী। চোখের পলকেই নিশ্চিহ্ন হয়ে যায় 1.5 শতাধিক ঘরবাড়ি। বেশিরভাগ বাড়ি ছিল পাহাড়ের পাদদেশে। প্রথমে ধারণা করা হয়েছিল 1 থেকে 150 মানুষ প্রাণ হারিয়েছে। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায় প্রাণহানির সংখ্যা 2000-এর উপর। মাটির সঙ্গে মিশে গেছে কয়েকটি গ্রাম। এখনও ভূমিধসের সংখ্যা থাকায় হুমকির মুখে পড়েছে উদ্ধার কাজ। পানির প্রবাহ এবং মাটি নরম হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরো অঞ্চল। লাঠি, কোদাল, দা দিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে গ্রামবাসী। কিছু জায়গায় মাটির সঙ্গে বড় পাথর ও গাছ উপড়ে 30 ফুট পর্যন্ত গর্ত তৈরি হয়েছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে গত 3 দিনে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 7 থেকে 8টি মরদেহ। মূল সড়কের প্রায় 200 মিটার অংশ ভেঙে শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুর্গত এলাকা। পৌঁছানো যাচ্ছে না ত্রাণ ও জরুরি সেবা। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।